রং বেরং কথার গল্পের আসরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। এখন আমি পড়ে শোনাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উপন্যাস যোগাযোগ। আজ 48 পর্ব। একদিন মধুসূদনকে সকলেই যেমন ভয় করত, শ্যামাসুন্দরীরও ভয় ছিল তেমনই। ভিতরে ভিতরে মধুসূদন তার দিকে কখনো কখনো যেন টলেছে। শ্যামাসুন্দরী তা আন্দাজ করেছিল, কিন্তু কোন দিক দিয়ে বেড়া ডিঙিয়ে যে ওর কাছে যাওয়া যায় তা ঠাউর করতে পারত না। হাতড়ে হাতড়ে মাঝে মাঝে চেষ্টা করেছে, প্রত্যেকবার ফিরেছে ধাক্কা খেয়ে। মধুসূদন একনিষ্ঠ হয়ে ব্যবসা গড়ে তুলেছিল। কাঞ্চনের সাধনায় কামিনীকে সে অত্যন্তই তুচ্ছ করেছে। মেয়েরা সেই জন্য ওকে অত্যন্তই ভয় করত। কিন্তু এই ভয়েরও একটা আকর্ষণ আছে। দুরু দুরু বক্ষ এবং সংকুচিত ব্যবহার নিয়েই শ্যামাসুন্দরী ঈষৎ একটা আবরণের আড়ালে মুগ্ধ মনে মধুসূদনের কাছে কাছে ফিরেছে। এক একবার যখন অসতর্ক অবস্থায় মধুসূদন ওকে অল্প একটু প্রশ্রয় দিয়েছে, সেই সময় যথার্থ ভয়ের কারণ ঘটেছে। তার অনতি পরেই কিছুদিন ধরে বিপরীত দিক থেকে মধুসূদন প্রমাণ করবার চেষ্টা করেছে ওর জীবনে মেয়েরা একেবারেই হেয়। তাই এতকাল শ্যামাসুন্দরী নিজেকে খুবই সংযত করে রেখেছিল। মধুসূদনের বিয়ের পর থেকে সে আর থাকতে পারছিল না। কুমুকে মধুসূদন যদি অন্য সাধারণ মেয়ের মতোই অবজ্ঞা করত, তাহলে সেটা একরকম সহ্য হতো। কিন্তু শ্যামা যখন দেখলে রাস আলগা দিয়ে মধুসূদনও কোনো মেয়েকে নিয়ে অন্ধবেগে মেতে উঠতে পারে, তখন সংযম রক্ষা করা তার পক্ষে আর সহজ রহিল না। এ কয়দিন সাহস করে যখন তখন একটু একটু এগিয়ে আসছিল। দেখেছিল এগিয়ে আসা চলে। মাঝে মাঝে অল্প স্বল্প বাধা পেয়েছে, কিন্তু সেও দেখলে কেটে যায়। মধুসূদনের দুর্বলতা ধরা পড়েছে। সেই জন্যই শ্যামার নিজের মধ্যেও ধৈর্য বাঁধতে পারল না। কুমু চলে আসবার আগের রাত্রে মধুসূদন শ্যামাকে যত কাছে টেনেছিল, এমন তো আর কখনোই হয়নি। তারপরেই ওর ভয় হলো পাছে উল্টো ধাক্কাটা জোরে এসে লাগে। কিন্তু এটুকু শ্যামা বুঝেই নিয়েছে যে ভীরুতা যদি না করে তবে ভয়ের কারণ আপনি কেটে যাবে। সকালেই মধুসূদন বেরিয়ে গিয়েছিল। বেলা 1টা পেরিয়ে বাড়ি এসেছে। ইদানিং অনেককাল ধরে ওর স্নানাহারের নিয়মের এমন ব্যতিক্রম ঘটেনি। আজ বড়ই ক্লান্ত অবসন্ন হয়ে বাড়িতে যেই এলো, প্রথম কথাই মনে হলো কুমু তার দাদার ওখানে চলে গেছে, এবং খুশি হয়েই চলে গেছে। এতকাল মধুসূদন আপনাতে আপনি খাড়া ছিল। কখন এক সময় ঢিল দিয়েছে। শরীর মনের আতুরতার সময়ে কোনো মেয়ের ভালোবাসাকে আশ্রয় করবার সুপ্ত ইচ্ছা ওর মনে উঠেছে জেগে। সেই জন্যই অনায়াসে কুমুর চলে যাওয়াতে ওর এমন ধিক্কার লাগলো। আজ ওর খাবার সময় শ্যামাসুন্দরী ইচ্ছে করেই কাছে এসে বসেনি। কি জানি কাল রাত্রে নিজেকে ধরা দেবার পরে মধুসূদন নিজের উপর পাছে বিরক্ত হয়ে থাকে। খাবার পর মধুসূদন শূন্য শোবার ঘরে এসে একটুখানি চুপ করে থাকলো। তারপরে নিজেই শ্যামাকে ডেকে পাঠালে। শ্যামা লাল রঙের একটা বিলেতি শাল গায়ে দিয়ে যেন একটু সংকুচিতভাবে ঘরে ঢুকে একধারে নতনেত্রে দাঁড়িয়ে রইল। মধুসূদন ডাকলে, এসো, এইখানে এসে বসো। শ্যামা শিওরার কাছে বসে, তোমাকে যে বড় রোগা দেখাচ্ছে আজ বলে একটু ঝুঁকে পড়ে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলে। মধুসূদন বললে, আহ, তোমার হাত বেশ ঠান্ডা। রাত্রে মধুসূদন যখন শুতে এলো, শ্যামাসুন্দরী অনাহত ঘরে ঢুকে বললে, আহা, তুমি একলা। শ্যামাসুন্দরী একটু যেন স্পর্ধার সঙ্গে কোনো আর আবরণ রাখতে দিলে না। যেন অসংকোচে সবাইকে সাক্ষী রেখেই ও আপনার অধিকার পাকা করে তুলতে চায়। সময় বেশি নেই। কবে আবার কুমু এসে পড়বে, তার মধ্যে দখল সম্পূর্ণ হওয়া চাই। দখলটা প্রকাশ্য হলে তার জোর আছে, কোনোখানে লজ্জা রাখলে চলবে না। অবস্থাটা দেখতে দেখতে দাসী চাকরদের মধ্যেও জানাজানি হলো। মধুসূদনের মনে বহুকালে প্রবৃত্তির আগুন যত বড় জোরে চাপা ছিল, তত বড় জোরেই তা অবারিত হলো। কাউকে কেয়ার করলে না। মত্ততা খুব স্থূলভাবে সংসারে প্রকাশ করে দিলে। নবীন মতির মা দুজনেই বুঝলে এবার আর ঠেকানো যাবে না। দিদিকে কি ডেকে আনবো না? আর কি দেরি করা ভালো? সেই কথাই তো ভাবছি। দাদার হুকুম নইলে তো উপায় নেই। দেখি চেষ্টা করে। যেদিন সকালে কৌশলে দাদার কাছে কথাটা পারবে বলে নবীন এলো, দেখে যে দাদা বেরোবার জন্য প্রস্তুত, দরজার কাছে গাড়ি তৈরি। নবীন জিজ্ঞাসা করলে, কোথাও বেরোচ্ছ নাকি? মধুসূদন একটু সংকোচ কাটিয়ে বললে,
সেই গণৎকার বেঙ্কটস্বামীর কাছে। নবীনের কাছে দুর্বলতা চাপা রাখতেই চেয়েছিল। হঠাৎ মনে হলো ওকে সঙ্গে নিয়ে গেলেই সুবিধা হতে পারে, তাই বললে, চলো আমার সঙ্গে। নবীন ভাবলে সর্বনাশ, বললে দেখে আসি গে সে বাড়িতে আছে কি না। আমার তো বোধ হচ্ছে সে দেশে চলে গেছে, অন্তত সেই রকম তো কথা। মধুসূদন বললে, তা বেশ তো, দেখে আসা যাক না। নবীন নিরুপায় হয়ে সঙ্গে চলল, কিন্তু মনে মনে প্রমাদ গুনলে। গণৎকারের বাড়ির সামনে গাড়ি দাঁড়াতেই নবীন তাড়াতাড়ি নেমে গিয়ে একটু উঁকি মেরেই বললে, বোধ হচ্ছে কেউ যেন বাড়িতে নেই। যেমন বলা সেই মুহূর্তেই স্বয়ং বেঙ্কটস্বামী দাঁতন চিবোতে চিবোতে দরজার কাছে বেরিয়ে এলো। নবীন দ্রুত তার গা ঘেঁষে প্রণাম করে বললে, সাবধানে কথা কবেন। সেই এদো ঘরে তক্ত বসে সবাই বসল। নবীন বসল মধুসূদনের পিছনে। মধুসূদন কিছু বলবার আগেই নবীন বলে বসল, মহারাজের সময় বড় খারাপ যাচ্ছে, কবে গ্রহশান্তি হবে বলে দাও শাস্ত্রীজি। মধুসূদন নবীনের এই ফাঁস করে দেওয়া প্রশ্নে অত্যন্ত বিরক্ত হয়ে বুড়ো আঙুল দিয়ে তার উলুতে খুব একটা চিমটি দিলে। বেঙ্কটস্বামীর রাশিচক্র কেটে একেবারে স্পষ্টই দেখিয়ে দিলে মধুসূদনের ধনস্থানে শনির দৃষ্টি পড়েছে। গ্রহের নাম জেনে মধুসূদনের কোনো লাভ নেই, তার সঙ্গে বোঝাপড়া করা শক্ত। যে যে মানুষ ওর সঙ্গে শত্রুতা করছে স্পষ্ট করে তাদেরই পরিচয় চাই। বর্ণমালার যে বর্গেই পড়ুক নাম বের করতে হবে। নবীনের মুশকিলেই যে সে মধুসূদনের আপিসের ইতিবৃত্তান্ত কিছুই জানে না, ইশারাতেও সাহায্য খাটবে না। বেঙ্কটস্বামী মুগ্ধ বোধের সূত্র আওড়ায় আর মধুসূদনের মুখের দিকে আড়ে আড়ে চায়। আজকের দিনের নামের বেলায় ভৃগুমুনি সম্পূর্ণ নীরব। হঠাৎ শাস্ত্রী বলে বসল, শত্রুতা করছে একজন স্ত্রীলোক। নবীন হাঁপ ছেড়ে বাঁচল। সেই স্ত্রীলোকটি যে শ্যামাসুন্দরী এইটি কোনো মতে খাড়া করতে পারলে আর ভাবনা নেই। মধুসূদন নাম চায়। শাস্ত্রী তখন বর্ণমালার বর্গ শুরু করলে। ক বর্গ শব্দটা বলে যেন অদৃশ্য ভৃগুমুনির দিকে কান পেতে রইল। কটাক্ষে দেখতে লাগলো মধুসূদনের দিকে। ক বর্গ শুনেই মধুসূদনের মুখে ঈষৎ একটু চমক দিলে। ওদিকে পিছন থেকে না সংকেত করে নবীন ডাইনে বায়ে লাগালো ঘাড় নাড়া। নবীনের জানাই নেই যে মাদ্রাজে এই সংকেতের উল্টো মানে। বেঙ্কটস্বামীর আর সন্দেহ রইল না, জোর গলায় বললে, ক বর্গ। মধুসূদনের মুখ দেখে ঠিক বুঝেছিল ক বর্গের প্রথম বর্ণটাই, তাই কথাটাকে আরও একটু ব্যাখ্যা করে শাস্ত্রী বললে, এই কয়ের মধ্যেই মধুসূদনের সমস্ত কু। এরপরে পুরো নাম জানবার জন্য পিড়াপিড়ি না করে ব্যগ্র হয়ে মধুসূদন জিজ্ঞাসা করলে, এর প্রতিকার? বেঙ্কটস্বামী গম্ভীরভাবে বলে দিলে, কণ্টক নৈব কণ্টকং, অর্থাৎ উদ্ধার করবে অন্য একজন স্ত্রীলোক। মধুসূদন চকিত হয়ে উঠল। বেঙ্কটস্বামী মানব চরিত্রবিদ্যার চর্চা করেছে। নবীন অস্থির হয়ে জিজ্ঞাসা করলে, স্বামীজি, ঘোড়দৌড়ে মহারাজার ঘোড়াটা কি জিতেছে? বেঙ্কটস্বামী জানে অধিকাংশ ঘোড়াই জেতে না। একটু হিসাবের ভান করে বলে দিল, লোকসান দেখতে পাচ্ছি। কিছুকাল আগেই মধুসূদনের ঘোড়া মস্ত জিতেছে। মধুসূদনকে কোনো কথা বলার সময় না দিয়ে মুখ অত্যন্ত বিমর্ষ করে নবীন জিজ্ঞাসা করলে, স্বামীজি, আমার কন্যাটার কি গতি হবে? বলা বাহুল্য নবীনের কন্যা নেই। বেঙ্কটমী নিশ্চয়ই ঠাওরালে পাত্র খুঁজছে। নবীনের চেহারা দেখেই বুঝলে মেয়েটি অপ্সরা নয়। বলে দিলে, পাত্র শীঘ্র মিলবে না, অনেক টাকা ব্যয় করতে হবে। মধুসূদনকে একটু অবসর না দিয়ে পরে পরে 10-12টা অসঙ্গত প্রশ্নের অদ্ভুত উত্তর বের করে নিয়ে নবীন বললে, দাদা, আর কেন, এখন চলো। গাড়িতে উঠেই নবীন বলে উঠল, দাদা, ওর সমস্ত চালাকি ভণ্ড কোথাকার। কিন্তু সেদিনও আগে থাকতে খবর নিয়েছিল। কেমন করে জানলে যে আমি আসব? আমারই বোকামি, ঘাট হয়েছে ওর কাছে তোমাকে এনেছিলুম। জ্যোতিষীর প্রতারণার প্রমাণ যতই পাক, ক বর্গের কু মধুসূদনের মনে বেঁধে রইল। ভেবে দেখলে যে নক্ষত্র অনাদর করে খুচরো প্রশ্নের যা তা জবাব দেয়, কিন্তু আদত প্রশ্নের জবাবে ভুল হয় না। মধুসূদন যার প্রত্যাশাই করেনি সেই দুঃসময় ওর বিবাহের সঙ্গে সঙ্গেই এলো। এর চেয়ে স্পষ্ট প্রমাণ কী হবে? নবীন আস্তে আস্তে কথা পারল। দাদা, 2 সপ্তাহ তো কেটে গেল, এইবার বউরানীকে আনিয়ে নি।
কেন? তারা কিসের? দেখো নবীন, তোমাকে বলে রাখলুম আর কখনোই এসব কথা আমার কাছে তুলবে না। যেদিন আমার খুশি আমি আনিয়ে নেব। নবীন দাদাকে চেনে, বুঝলে এ কথাটা খতম হয়ে গেল। তবু সাহস করে জিজ্ঞাসা করলে, মেজ বউ যদি বউরানীকে দেখতে চায় তাহলে কি দোষ আছে? মধুসূদন অবজ্ঞা করে সংক্ষেপে বলল, যাক না,